বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল, বাড়িতে বসে এবার এভাবে করুন সংশোধন। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক খোলার মামলা, কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের? আমজনতার নাগালে ক্যান্সারের ভ্যাকসিন ট্রায়ালে সাফল্য, এবার কি মারণ রোগের শেষের শুরু? আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি এখনো হয়নি, 5 লক্ষের ফ্রি চিকিৎসা পেতে কি করবেন জানুন পদ্ধতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আয় করতে পারবেন 1 লক্ষ টাকা, বিরাট ঘোষণা এই সরকারের। মোদি 3.0 মেয়াদে বাড়ল সংঘের প্রভাব, নিট আন্দোলনে ও 2029 ভোটের সমীকরণে বদলে গেল বিজেপির মুখ। হাতে লেখা বার্থ সার্টিফিকেট ডিজিটাল করুন ফ্রিতে, জেনে নিন কিভাবে। চিনি নিয়ে ছিনিমিনি নয়, 15 দিনের বেশি মজুদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল মোদী সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার চরম আস্থাভাজন মির্জা ফখরুল। ফাইল ছাড়তে 10 লাখ ঘুষ, স্ত্রীকে মাধ্যম বানিয়ে টাকা নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রকের অফিসার। মুর্শিদাবাদে পদ্মঝড়, তৃণমূলের দুর্গ ভেঙে পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। লাভ হলো না ভালো তৃণমূলের যোগে, অনুব্রত কাটায় জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল। দরজা বন্ধ, ঘরে শুধু আমি আর আমি, নায়কের কোন আচরণে স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী পূজা। যাদবপুরে ফের রণক্ষেত্র, ছাত্র সংঘর্ষের আজ হাইকোর্টে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি ছাত্র সংগঠনের। 5 লাখ অবধি বিনামূল্যে চিকিৎসা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন পদ্ধতি জানুন। সবঙ্গে এক রাতের বৃষ্টিতে জলমগ্ন 3000 বাড়ি, আকাশপথে আকাশ ত্রাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজকের মধ্যে কারার টাকা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার, না পেলে আজ কি করতে পারে? জেলা শাসকদের হাতেই একচেটিয়া ক্ষমতা, নাগরিকত্ব বিধিতে বড় বদল এনে বিজ্ঞপ্তি কেন্দ্রের। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন শুরু, বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মুখোমুখি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে বড় ধাক্কা, ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে হাজার হাজার চাকরি প্রার্থী। অন্নপূর্ণা ভান্ডারে আন্ডার প্রসেসে যারা রয়েছেন তাদের কি টাকা পাওয়ার সম্ভাবনা আছে, রইল সরকারি আপডেট। ফের চম্পাহাটি বাজি কারখানা, ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ 5, লাইসেন্স ছিল কিনা উঠছে প্রশ্ন। 27 বার কোপ, চুরি 1.5 লাখ, প্রধান শিক্ষিকাকে কিভাবে খুন 10ম শ্রেণীর 2 পড়ুয়া। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায় সামনে আসতে মুখ খুললেন শুভেন্দু। কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি মৃতের সংখ্যা কত, নাম প্রকাশ করল পুলিশ। ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডে ঘোষণা ট্রাম্পের, ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ, বড় বিপদের মুখে বিশ্ব অর্থনীতি। পেছন থেকে উস্কাচ্ছিল, ভারতীয় সেনার কাছে ক্ষমা চাইলেন ঝামেলা করা জেনজি যুবতী। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। সাধারণ মানুষের জন্য চালু হলো অন্নপূর্ণা যোজনা, ফর্মের ভুল সংশোধন পোর্টাল, অর্থাৎ এই পোর্টালে করা যাবে আবেদনে থাকা ভুল সংশোধন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় অনেকের ফর্মে ভুল তথ্য চলে যেতে পারে, সেই ভুল তথ্য দেওয়ার কারণে অনেক আবেদনকারীর আবেদন বাতিল হয়ে গিয়েছে। আবেদনকারীদের এই সমস্যা দূর করতে নতুন পোর্টালে ফর্ম সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে সেই পোর্টালের মাধ্যমে ভুল তথ্য ঠিক করবেন, রইল পুরো পদ্ধতি। ফর্মে ভুল থাকলে অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আবেদনের তথ্য স্ক্রিনে দেখা যাবে। পরিবারের যে সদস্যের তথ্যে ভুল রয়েছে তার নামের পাশে টিক দিয়ে সংশোধনের আবেদন করা যাবে। তথ্য ভুল থাকলে অ্যাপ্লিকেন্ট ডিটেইলস ইনকারেক্ট অপশন বেছে নিতে হবে। আর কাউকে ভুল বা অযোগ্য দেখানো হয়ে থাকলে রংলি মার্কড ইনএলিজিবল অপশনটি ব্যবহার করা যাবে। এরপর সংশোধনের পক্ষে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সংশোধনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা রেশন কার্ডের মতো নথি আপলোড করতে হবে। নথির সাইজ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। পিডিএফ, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে নথি দেওয়া যাবে। সব তথ্য নথি ঠিকভাবে দেওয়ার পর সাবমিট ক্লেমে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে। পরে ট্র্যাক ক্লেম অথবা চেক অবজেকশন স্ট্যাটাস অপশন থেকে আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে। এছাড়া কোনো অযোগ্য ব্যক্তি বা ভুল তথ্য দিলে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছেন বলে মনে হলে অবজেকশন এগেইনস্ট সামওয়ান অপশনে অভিযোগ করা যাবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করে নিয়মিত বেতন বা পেনশন পেলে, শিক্ষক বা অশিক্ষক কর্মী হলে অথবা আয়করদাতা হলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। অভিযোগ করার সময় ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। একই সঙ্গে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণও জমা দিতে হবে।
ক্যান্সারের চিকিৎসা এক যুগান্তকারী সাফল্যের মুখ দেখল চিকিৎসা বিজ্ঞান। বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মার্ক এবং মডার্নার যৌথ উদ্যোগে তৈরি নতুন একটি ক্যান্সার টিকা প্রাথমিক ট্রায়ালে দারুণ ইতিবাচক সাড়া দিয়েছে। মূলত ত্বকের জটিল ক্যান্সার বা মেলানোমায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের ওপর কেট্রুডা নামক বহুল ব্যবহৃত ওষুধের সাথে এই টিকা প্রয়োগ করা হয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে অস্ত্রোপচারের পর শরীরে পুনরায় ক্যান্সার ফিরে আসে এবং এক অঙ্গ থেকে অন্য অঙ্গে মারণ রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটও তার তৈরি টিকার প্রাথমিক পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন mRNA প্রযুক্তিতে তৈরি এই টিকা প্রতিটি রোগীর শারীরিক গঠন অনুযায়ী পৃথকভাবে তৈরি করা হবে। মানবদেহে প্রবেশ করে এটি বিশেষ অনাক্রমতা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যা শরীরে ক্যান্সার কোষ দেখা দেওয়া মাত্রই চিহ্নিত করে তা ধ্বংস করে ফেলে। যৌথ টিকার এই অভাবনীয় কার্যকারিতা ভবিষ্যতে অন্যান্য ক্যান্সার চিকিৎসাতেও বিপ্লব আনবে বলে আশা করছেন গবেষকরা। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আসতে চলেছে অত্যন্ত প্রত্যাশিত মারণ রোগ প্রতিরোধী টিকা। বর্তমানে ডিজিটাল যুগে সরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে হাতে লেখা জন্ম শংসাপত্র নিয়ে বড় বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ হাতে লেখা বার্থ সার্টিফিকেট যাচাই করা যেমন কঠিন, তেমনি বর্তমানে অনেক সংস্থা এই ধরনের সার্টিফিকেট গ্রহণ করতে চায় না। তাই নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে নানা আইনি ঝুঁকি এড়াতে পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র অবিলম্বে ডিজিটাল বা কম্পিউটারাইজড করে নেওয়া অত্যন্ত জরুরি। ডিজিটাল বার্থ সার্টিফিকেটে বিশেষ কিউআর কোড এবং ডিজিটাল সিগনেচার থাকায় যে কোনো সরকারি দপ্তরে খুব সহজেই তা স্ক্যান করে সমস্ত তথ্য যাচাই করা সম্ভব। এছাড়া এই সার্টিফিকেট একবার ডিজিটাল হয়ে গেলে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। মাত্র কয়েক সেকেন্ড ক্লিকেই তা পুনরায় ডাউনলোড করা যায়। সবচেয়ে বড় কথা হলো এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব। ঘরে বসে কিভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাবেন? প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে অফিসিয়াল ওয়েবসাইট orgi.government.in এ যান। এরপর জেনারেল পাবলিক সাইন আপ অপশনে ক্লিক করে নিজের নাম, ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন। পোর্টালে লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে বার্থ অপশনে গিয়ে অ্যাড ওল্ড বার্থ ইভেন্ট অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট জায়গায় সমস্ত সঠিক তথ্য লিখে পুরনো জন্ম শংসাপত্রটি স্ক্যান করে আপলোড করুন। এর সঙ্গে বাবা মায়ের বৈধ পরিচয়পত্র দিতে হবে। সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করুন। প্রশাসনিক যাচাইকরণের পর সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে আবেদনকারী তাদের কিউআর কোড যুক্ত ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। তাই আর দেরি না করে দ্রুত এই কাজ সেরে ফেলা বুদ্ধিমানেরই কাজ হবে। উৎসবের মৌসুমের আগে দেশে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানো, সরবরাহ বাড়াতে এবং মজুতদারি ঠেকাতে ফের কড়া পদক্ষেপ করল সরকার। সরকার জানিয়ে দিল মাসে 10 মেট্রিক টনেরও বেশি চিনি ব্যবহারকারী বড় ক্রেতা এবং প্রতিষ্ঠানগুলি 15 দিনের বেশি চিনি মজুত রাখতে পারবে না। কেন্দ্রীয় খাদ্য গণবন্টন দপ্তরের 19 আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই মজুত সীমা 1 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হবে এবং 30 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর আগে জুলাই মাসে বড় ব্যবসায়ী ক্রেতাদের জন্য চিনির মজুদের সীমা 30 দিন করা হয়েছিল, কিন্তু সেই পদক্ষেপের পরেও বাজারে চিনির দাম কমেনি। গত এক মাসের দেশে চিনির দাম প্রায় 10% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে রয়টার্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কাদের ক্ষেত্রে নতুন নিয়ম? কেন্দ্রের নতুন নির্দেশ মূলত সেসব গ্রাহক বা বড় প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য যারা মাসে অন্তত 10 মেট্রিক টন চিনি ব্যবহার করেন। এর মধ্যে পড়বে বিস্কুট ও মিষ্টি প্রস্তুতকারী সংস্থা, কনফেকশনারি বা মিষ্টির ব্যবসা, সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থা, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা ও বড় প্রাতিষ্ঠানিক কেন্দ্র। গত এক বছরের গড় মাসিক ব্যবহার হিসেব করে এই 10 মেট্রিক টনের সীমা নির্ধারণ করা হবে। চলতি মাসের ব্যবহার অবশ্যই হিসেবের মধ্যে ধরা হবে না, তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্থানীয় প্রশাসনের অধীন প্রতিষ্ঠানগুলি মজুর সীমার আওতায় পড়বে না। কেন চিনির মজুর সীমা কমালো কেন্দ্র? মূল লক্ষ্য বাজারে চিনি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বড় ক্রেতাদের অতিরিক্ত মজুদের প্রবণতা আটকানো। উৎসবের মৌসুমে দেশের চিনির চাহিদা সাধারণত দ্রুত বাড়ে। গণেশ চতুর্থী, দুর্গাপুজো এবং দীপাবলি পরপর এই উৎসবগুলির কারণে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চিনির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মিষ্টি, বিস্কুট, কনফেকশনারি এবং অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাগুলি সময় আগে থেকে বেশি পরিমাণে চিনি কিনে রাখে, ফলে বাজারে সরবরাহের উপরে চিনি চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কেন্দ্রের নতুন সিদ্ধান্ত সে পরিস্থিতি সামাল দেওয়ার একটি চেষ্টা মাত্র। গত মাসে কেন্দ্র বড় ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য চিনি মজুদের সর্বোচ্চ সীমা 30 দিন করেছিল, কিন্তু তাতেও বাজারের দামে ঊর্ধ্বগতি থামেনি। তাই এবার সেই সময়সীমা আরো অর্ধেক করে 15 দিন করা হলো, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান মাসে 10 মেট্রিক টনেরও বেশি চিনি ব্যবহার করে তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিনি দীর্ঘদিন গোদামে রেখে দেওয়ার সুযোগ অনেকটাই কমে গেল। দেশে গত এক মাসে চিনির দাম প্রায় 10% বেড়েছে। সামনের উৎসবের মৌসুম থেকে আগামী কয়েক মাসও দাম চড়া থাকার আশঙ্কা রয়েছে। সরবরাহ কমে আসার পাশাপাশি উৎসব কেন্দ্রিক চাহিদা বৃদ্ধিও বাজারে চাপ তৈরি করেছে। এর সঙ্গে অনিয়মিত বৃষ্টি এবং কোথাও কোথাও শুষ্ক আবহাওয়া আখের ফলনকেও প্রভাবিত করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আখ চাষে প্রচুর জলের প্রয়োজন হয়, ফলে আবহাওয়ার পরিস্থিতির প্রভাব আখ উৎপাদন এবং শেষ পর্যন্ত চিনি সরবরাহের উপর পড়তে পারে। চিনির দাম নিয়ন্ত্রণের কেন্দ্র আরও কিছু পদক্ষেপ বিবেচনা করেছে বলে রয়টার্সের রিপোর্টে জানানো হয়েছিল। তার মধ্যে রয়েছে সীমিত শুল্কমুক্ত চিনি আমদানির সম্ভাবনা। এমন সিদ্ধান্ত হলে দীর্ঘদিন পর ভারতীয় বাজারে বিদেশ থেকে চিনি আমদানির দরজা আবারও খুলতে পারে। তবে এই পদক্ষেপ নিয়ে কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু সিদ্ধান্ত হয়নি।
এর পাশাপাশি বড় ক্রেতাদের মজুতের ওপরেও কড়া নিয়ন্ত্রণ চলছে। চিনি ভারতের অত্যন্ত সংবেদনশীল পণ্য। উৎসবের সময় মিষ্টি বা নানা খাদ্যপণ্যে চিনির ব্যবহার বেড়ে যায়, ফলে দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটেও। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর থেকে নভেম্বর উৎসবের সবচেয়ে ব্যস্ত 3 মাসে বাজারে চিনি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। 15 দিনের নতুন মজুর সীমা কার্যকর হওয়ার পর বাজারে সরবরাহ বাড়ে কিনা এবং তার প্রভাব খুচরো চিনির দামে ঠিক কতটা পড়ে এখন সেটাই নজরে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ 24 পরগনা চম্পাহাটির পিয়ালি এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক ছড়ালো। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশীরা। সেখানে গিয়ে তাদের চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। দাও দাও করে জ্বলছে বাজি কারখানা, চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বারুইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কারখানার ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা শুরু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিস্ফোরণের সময় কারখানার ভেতরে সম্ভবত 5 জন ছিলেন। বিস্ফোরণের জেরে তারা সকলেই দগ্ধ হয়েছেন বলে খবর। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে রয়েছেন প্রায় 52 বছর বয়সী পদ্মারানী নস্কর এবং আব্বাস গাজী নামের এক ব্যক্তি। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিকট শব্দের পর অনেকে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান। আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে প্রাথমিক দিকে কারখানার কাছাকাছি যেতে সমস্যা হচ্ছিল। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশও গোটা এলাকা ঘিরে ফেলে যাতে সাধারণ মানুষ দুর্ঘটনার স্থলের কাছে না যেতে পারে। তবে দুর্ঘটনার পর সব থেকে বড় প্রশ্ন উঠছে বাজি কারখানার বৈধতা নিয়ে। আদৌ কি কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স ছিল, নাকি সরকারি নিয়ম ও নিরাপত্তা বিধি তোয়াক্কা না করে সেখানে বাজি তৈরির কাজ চলছিল? বিস্ফোরণের পর থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও সেই মুহূর্তে কারখানাটির লাইসেন্স সংক্রান্ত বিষয়ে প্রশাসনের তরফে চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। চম্পাহাটি দীর্ঘদিন ধরে বাজি শিল্পের জন্য পরিচিত। এলাকায় বহু পরিবার বাজি তৈরির সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত। একই সঙ্গে এই শিল্পকে ঘিরে নিরাপত্তার প্রশ্ন বারবার সামনে এসেছে। এর আগেও চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতেও চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছিল। বাস্তব জীবন যে অনেক সময় সিনেমা চিত্রনাট্যকে হার মানাতে পারে তার প্রমাণ মিলল তেলেঙ্গানার একটি ঘটনায়। 10ম শ্রেণীর 2 ছাত্রের হাতে নির্মমভাবে খুন হলেন এক স্কুলের প্রধান শিক্ষিকা। আল্লাডু রূপা রেড্ডি নামের ওই শিক্ষিকাকে তারই বাড়িতে ঢুকে 27 বার ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে 2 নাবালক ছাত্রের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় 1 সপ্তাহ পুলিশ অন্ধকারে থাকলেও একটি ছোট্ট সূত্র ধরে অবশেষে রহস্যভেদ করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গত 11ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পর শিক্ষিকার বাড়িতে চড়া হয় 2 নাবালক। মুখে মাস্ক পরে পাঁচিল টপকে তারা ঘরে ঢোকে এবং ঠান্ডা মাথায় হামলা চালায়। হামলার সময় অভিযুক্তের মুখ থেকে মাস্ক খুলে যাওয়ায় শিক্ষিকা তাদের চিনে ফেলে। এরপর পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে 27 বার ছুরি দিয়ে কোপানো হয়। খুনের পর বাড়ি থেকে নগদ টাকা, 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। এই রোমহর্ষক ঘটনার কিনারা করতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশ। লালগোন্ডার পুলিশ সুপার শরৎচন্দ্র পাওয়ার জানিয়েছেন, প্রথমে প্রায় 70টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে কোনো কুল কিনারা মেলেনি। অবশেষে রূপা রেড্ডির ফোনের একটি ভিডিও ক্লিপে তার মুখে বাবু সম্বোধন শোনার পরই তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ জানতে পারে স্কুলে ওই 2 ছাত্রকে বাবু বলে ডাকতেন শিক্ষিকা। এরপর অনুপস্থিত 13 জন পড়ুয়ার মধ্যে 2 ছাত্ররা স্বাভাবিক বেশি টাকা খরচ করে বিষয়টি নজরে আসতেই সন্দেহের দানা বাঁধে। জিজ্ঞাসাবাদের মুখে এক নাবালকের কাছ থেকে উদ্ধার হওয়া 1,54,000 টাকার নোটে রক্তের দাগ পাওয়া যায়, যা ফরেনসিক পরীক্ষায় রূপা রেড্ডির রক্তের সঙ্গে মিলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত এক ছাত্র হোস্টেল থেকে মদ্যপান করতো এবং বাইক নিয়ে ঘুরে বেড়াতো। সেই কারণে প্রধান শিক্ষিকা তার ব্যাগ থেকে মোবাইল ও টাকা বাজেট করে নিয়েছিল এবং হোস্টেল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই আক্রোশ থেকেই বাড়িতে রেকি করে এই ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে 2 কিশোর। অভিযুক্তরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জুভেনাইল জাস্টিস কোর্টে পেশ করা হবে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি হবেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ছিল। সেই নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষে মির্জার সপক্ষেই ভোট পড়ল সবচেয়ে বেশি। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তাতে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ দুপুর 2টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল নিজেও সংসদের সদস্য হওয়ায় তিনি ভোট দিতে পারেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আলী আহমেদ সাংসদ না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। ভোট গ্রহণ শেষে দেখা যায় মির্জা ফখরুল পেয়েছেন 255 ভোট। অন্যদিকে 11 ঐক্য দলের প্রার্থী আলী আহমদ পেয়েছেন মাত্র 68টি ভোট। এরপর প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। আগামীকাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল, এমনটা জানিয়েছেন চিফ হুইপ। প্রসঙ্গত, গত 24শে জুলাই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ সাহাবুদ্দিন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকেই সাহাবুদ্দিন চুপুর উপর চাপ তৈরি হয়েছিল রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য, কিন্তু তখন তিনি ইস্তফা দেননি। প্রায় 2 বছর পর বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ইস্তফা দেন সাহাবুদ্দিন। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছিলেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়, যদিও এই আনুষ্ঠানিকতা মাত্র, কারণ বিএনপির কাছে 2/3-ও
সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদের মনোনীত প্রার্থী যে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে তা জানা কথাই ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার আস্থাভাজন ছিল মির্জা ফখরুল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ঘনিষ্ঠ মির্জা ফখরুল।